শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 মার্চ, 13 চৈত্র, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শঙ্কর আজান থেকে পাঁজরের হাড় ভাঙ্গা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা, হাত পা হাড় ভেঙেছি, আগামী 5 বছরে মিয়ার মেরুদণ্ড ভেঙে দেব বললেন মুখ্যমন্ত্রী। হিমন্তের পাঁজরের হাড় ভেঙে দেব আমি নিজেই, ভোটের পর আসামে মিয়ার দাদাগিরি চলবে বললেন বদরুদ্দিন আজমল। কবিতা লিখলে জেল, আজমলের বিরুদ্ধে ব্যবস্থা নয়, তুপ গৌরবের। পায়ের নিচে মাটি খসছে, আজমল ওয়েসিকে প্রয়োজন বিজেপির। প্যান কার্ড তৈরির নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্র, 1 এপ্রিল থেকে প্যান কার্ডে কড়াকড়ি। দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় কাঠিগোড়ায় স্বামীর হাতে খুন স্ত্রী। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিওর সিট ভাঙ্গার লড়াই, হাইলাকান্দিতে মিলন বনাম রাহুলের লড়াইয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। বিজেপির সাংগঠনিক শক্তি বনাম কংগ্রেস প্রার্থীকে ঘিরে সহানুভূতি, সংখ্যালঘু ভোটই হতে পারে নির্ণায়ক। শ্রীভূমিতে দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের তৃতীয় প্রশিক্ষণ 3 এবং 4 এপ্রিল। 2 এপ্রিল পাতারকান্দি আসছেন অমিত শাহ, নির্বাচনী সমাবেশকে সফল করতে ময়দানে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু। এবং সর্বশেষ খবরটি হলো মিজোরাম হয়ে মায়ানমারে গিয়ে নিখোঁজ দোলাইয়ের যুবক সহ 2 ব্যবসায়ী, 14 দিন ধরে উৎকণ্ঠায় পরিবার। এবারে শুনুন বিস্তারিত খবর। কেউ কারো মেরুদণ্ড ভাঙবেন তো কেউ কারো পাঁজরের হাড়। ভোটের মুখে সাম্প্রদায়িক রাজনীতি ফের তীব্র আকার ধারণ করেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 5 বছরে মিয়ার মেরুদণ্ড ভেঙে দেব। জবাব দিতে দেরি করেননি বদরুদ্দিন আজমল। তাকে পেলে আমি নিজেই তার পাঁজরের হাড় ভেঙে দেব, সেই সাহস রয়েছে আমার। একই সঙ্গে তিনি বলেছেন ভোটের পর আসামে হিমন্তের দাদাগিরি চলবে না, মিয়ার দাদাগিরি চলবে। মনোনয়ন দাখিলের পালা শেষ হতেই রাজ্যে তুঙ্গে উঠেছে নির্বাচনের প্রচার, পাশাপাশি শাসক বিরোধী নেতাদের বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাও দেখা যাচ্ছে। কংগ্রেস শঙ্কর আজান মানে মহাপুরুষ শঙ্করদেব এবং আজান ফকিরের আদর্শে নতুন বৃহত্তর আসাম গড়ার কথা বলছে, তখন মুখ্যমন্ত্রী সেই ধারণা নাকচ করে বলে বেড়াচ্ছেন শঙ্কর আজানের আদর্শে নয়, শঙ্করদেব মাধবদেবের আদর্শে আসাম গড়ব আমরা। এখানেও স্পষ্ট সাম্প্রদায়িক ইঙ্গিত। আবার ভোটের প্রচারে মিয়া মুসলমানের আগ্রাসনের প্রসঙ্গ টানছেন মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কার করে বলছেন গত 5 বছরে বাংলাদেশে মিয়ার হাড় ভেঙেছি, হাত ভেঙেছি, পা ভেঙেছি, আগামী 5 বছরে তাদের মেরুদণ্ড ভেঙে দেব। মিয়ার পাঁজরের হাড় ভাঙতে আগামী 5 বছরে যে তার রাজ্যে মুখ্যমন্ত্রী পদে থাকা দরকার সেটাও বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ গত 5 বছরে মিয়ার আগ্রাসন থেকে অসমিয়া জাতিকে যতটা সুরক্ষিত করার প্রচেষ্টা চালিয়েছেন তিনি, আগামী 5 বছরে সেই কাজটা আরও এগিয়ে নিতে হবে। তাই একেবারে মিয়ার পাঁজরের হাড় ভেঙে দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে সাম্প্রদায়িক রাজনীতিতে সিদ্ধহস্ত আজমল বসে থাকেন কি করে? বৃহস্পতিবার তিনি বলেছেন হিমন্তের হাড় ভেঙে টুকরো টুকরো করে ফেলবো, এবার তাকে আসাম ছাড়া করব। সেখান থেকে আরও এগিয়ে শুক্রবার তার বক্তব্য, হিমন্ত মিয়ার পাঁজরের হাড় কি ভাঙবেন? তাকে পেলে আমি তার পাঁজরের হাড় ভাঙব। মিয়া লোকেরা গরিব হলে কি হবে, আমার সেই সাহস রয়েছে। অপরদিকে প্যান কার্ড তৈরির নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই প্যানের জন্য আবেদন করা যেত, কিন্তু 1 এপ্রিল থেকে সেই নিয়ম আর থাকছে না। এবার আবেদন করতে গেলে আধারের পাশাপাশি আরও একাধিক নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আয়কর দফতরের দেওয়া এই পরিচয়পত্রটি আর্থিক লেনদেন, কর জমা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা ঋণ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য। তাই নতুন নিয়ম কার্যকর হলে আবেদন প্রক্রিয়ায় বাড়বে নথিপত্র যাচাইয়ের কড়াকড়ি। নতুন নির্দেশিকা অনুযায়ী প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে জমা দিতে হবে জন্মের শংসাপত্র, ভোটার পরিচয়পত্র, মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের হলফনামার মতো বৈধ নথি। এর মধ্যে যে কোনো একটি বা একাধিক নথি প্রয়োজন হতে পারে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে নামের ক্ষেত্রে।
আধার কার্ডে যে নাম রয়েছে প্যান কার্ডেও হুবহু সেটাই রাখতে হবে। নামের বানান বা গঠনে কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না। ফলে আধারে কোনো ভুল থাকলে আগে সেটি সংশোধন করেই প্যানের জন্য আবেদন করতে হবে। সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত নিয়মেও কিছু পরিবর্তন আনার ভাবনা রয়েছে, যদিও সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। নতুন এই নিয়মের ফলে জালিয়াতি রুখতে এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে সাহায্য হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পরবর্তী খবরটি হলো, পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর হাতে খুন হলেন এক গৃহবধূ। ভয়ঙ্কর এই অভিযোগ সামনে এসেছে কাছাড় জেলার কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী লেবারপুতায়। রহস্যজনকভাবে মৃত্যু হওয়া ওই মহিলার স্বামীকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। প্রাপ্ত খবর মতে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী লেবারপুতা গ্রামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। দুই কন্যা সন্তানের জননী শাবানা বেগম গলায় দড়ি দিয়ে নাকি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে সংঘটিত এই ঘটনার পর মহিলার স্বামীসহ পরিবারের লোকজন তাকে কালাইন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার আগেই ওই মহিলার মৃত্যু হয়ে যাওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি থানায় জানান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গভীর রাতে এই খবর মহিলার বাবার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। সীমান্ত অঞ্চল হওয়ায় রাত কাটিয়ে সকালে থানা পুলিশ হাসপাতালে ছুটাছুটি করে তারা জানতে পারেন মরদেহ পাঠানো হয়েছে এসএমসিতে। নিহত মহিলার বাবা আব্দুল শুক্কুরের অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান তার মেয়ে প্রথম কন্যা সন্তান জন্ম দেওয়ার পর আকসার অত্যাচার চালাতো স্বামী। এ নিয়ে বার কয়েক গ্রামীণ বিচারও হয়, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি বদলায়নি। কমাস আগে দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম হওয়ায় এই অত্যাচার বেড়ে যায়। রাতে বাড়ি ফিরে স্ত্রীকে মারপিট করে স্বামী মেহবুব আলম। বাবার অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার মেয়েকে প্রথমে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়। তিনি বলেন, আমার মেয়ের মৃত্যুর খবর পর্যন্ত দেওয়া হয়নি। পাশের বাড়ির এক মহিলা গভীর রাতে ফোন করে তার মেয়ের মৃত্যুর খবর জানান। নিহত মহিলার নিকটাত্মীয়দেরও একই অভিযোগ। দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্যই স্বামীর হাতে তার মেয়ে খুন হয়েছেন বলে স্পষ্ট অভিযোগ পরিজনদেরও। এদিকে মর্মান্তিক এই খবরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। একাংশ লোক ওই বাড়িতে গিয়ে ভিড় করেন। কিছুটা উত্তেজনা দেখা দিলেও ঘটনাস্থলে তখন পুলিশ থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি। সূত্র জানিয়েছে, পুলিশ হাসপাতালে পৌঁছার পর ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া কয়েকজন পালিয়ে যায়। ফলে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় রাতেই মহিলার স্বামীকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, শিওর সিট ভাঙ্গার লড়াই। হাইলাকান্দিতে মিলন বনাম রাহুলের লড়াইয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। অবশেষে হাইলাকান্দি জেলার ধর্মীয় সংখ্যাগুরু অধ্যুষিত 121 নং হাইলাকান্দি আসনে নির্বাচনী যুদ্ধ জমে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম দিকে এই আসনে শাসক দলের একচেটিয়া আধিপত্য থাকছে বলে ধরে নেওয়া হলেও কংগ্রেস প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে প্রার্থী করার পর বিজেপি প্রার্থী মিলন দাসের পর চাপ কিছুটা হলেও বেড়ে গেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বিজেপির সাংগঠনিক শক্তি ও মিলনের ব্যক্তিগত জনসংযোগী কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ সাংগঠনিক শক্তির দিক দিয়ে বিজেপি থেকে কংগ্রেস হাইলাকান্দিতে অনেকটা ছন্নছাড়া। যদিও রাহুল রায়ের কংগ্রেসের যোগদানে নতুন করে অক্সিজেন পাচ্ছে শতবর্ষ পুরনো রাজনৈতিক দলটি। নির্বাচন কমিশনের দৌলতে 65% অধিক ধর্মীয় সংখ্যাগুরু অধ্যুষিত নবগঠিত হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস এখন পুরোপুরি বিজেপির অনুকূলে। এখানে প্রায় 2,30,000 ভোটারের মধ্যে প্রায় 1,45,000 সংখ্যাগুরু ভোটার আর সংখ্যালঘু ভোটার প্রায় 81,000। আর এই সংখ্যালঘু ভোটাররাই এই আসনের নির্ণায়ক বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সংখ্যালঘু ভোট পুঁজি করে বিজেপির সুরক্ষিত ভোট ব্যাংকে তাবা বসাতে চাইছেন রাহুল রায়। এর বিপরীতে উন্নয়ন, ব্যক্তিগত সরকারি সুবিধার প্রকল্পের হিতাধিকারী যারা সংখ্যালঘুদের মধ্যে রয়েছেন
তাদের ভোট শাসক দলের পক্ষে যাওয়ার সম্ভাবনাকে নিশ্চিত করতে তদবির চালিয়ে যাচ্ছে গেরুয়া ব্রিগেড। এদিকে হাইলাকান্দি আসনে সম্মুখ সমরে থাকা দুই প্রার্থী মিলন দাস ও রাহুল রায়ের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। মিলন সাধারণ পরিবারের সন্তান হলেও দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি সঙ্গের সঙ্গে সম্পর্ক রয়েছে। 2021 সালের বিধানসভা ভোটে হাইলাকান্দি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর অন্যতম কারণ হলো এই আসনের সেই সময়কার ভোটের বিন্যাস, যা কোনো অবস্থাতেই বিজেপির পক্ষে ছিল না। কিন্তু ভোটে হারলেও মিলন কিন্তু ময়দান ছাড়েননি, বরং গত 5 বছর জনসংযোগ চালিয়ে যান। সরকার ও দল তাকে যথেষ্ট গুরুত্ব দেয়, যা সাধারণ মানুষের হয়ে কাজ করতে তার সুবিধা হয়। এছাড়া মিলন যুব প্রজন্মের প্রতিনিধি, ফলে যুবাদের মধ্যে তাকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস রয়েছে। এছাড়া বিজেপির সাংগঠনিক শক্তি যেমন তার সঙ্গে, তেমনি রয়েছে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের আশীর্বাদ, যা তার বিপক্ষের রাহুল রায়ের জন্য বাড়তি চ্যালেঞ্জের। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। পঞ্চায়েত রাজনীতি থেকে উত্থান, জেলা পরিষদের প্রথম সভাপতি, এরপর 2006 সালে আলগাপুর বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন হেভিওয়েট নেতা অগপর শহীদুল আলম চৌধুরীকে পরাস্ত করেন। এরপর অবশ্য 2011 সালে আলগাপুরে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি শহীদুল আলম চৌধুরীর কাছে পরাজিত হলেও তার ভোট বাড়ে। হাইলাকান্দির উন্নয়নে রাহুলের পিতা গৌতম রায়ের অবদান অনস্বীকার্য। জেলার অনেক পরিবার গৌতম রায় রাহুল রায়ের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন। ফলে 2016 সাল থেকে রায় পরিবার থেকে রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়ার পর ওই পরিবারের প্রতি জেলার মানুষের কিছুটা হলেও সহানুভূতি জন্মেছে। এই সহানুভূতি হলো রাহুল রায়ের মূল হাতিয়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঘরে বাইরে লড়াই করতে হচ্ছে, কারণ বিজেপির সম্পৃক্ততা জড়িয়ে গৌতম সরাসরি রাহুলের পক্ষে প্রচারে নামতে পারছেন না। এছাড়া জনসংযোগ ও প্রচার যা করতে হচ্ছে রাহুল রায়ের ব্যক্তিগত পরিচিতি দিয়ে, এখানে কংগ্রেসের মেড়মেড়ে সাংগঠনিক শক্তি গৌণ। এই অবস্থায় রাজনৈতিক মহল মনে করছে বিজেপির শিওর সিট বলে কথিত হাইলাকান্দি আসনে রাহুল রায়কে জিততে হলে সংখ্যালঘু সম্প্রদায়ের কাস্টিং ভোটের 85% ও সংখ্যাগুরু ভোটের 25 থেকে 30% নিজের অনুকূলে নিতে হবে। আর এসব ধারণাকে সঙ্গী করেই হাইলাকান্দিতে চলছে আপাতত ভোটের বিশ্লেষণ। ভোটের দিন গড়িয়ে আসার সঙ্গে বদলাতে পারে সামগ্রিক রাজনৈতিক চিত্র। পরবর্তী খবরটি হলো, মিজোরাম হয়ে মায়ানমারে পণ্যবাহী গাড়ি নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে গেছেন কাছাড় জেলার দোলাইয়ের এক যুবক সহ পশ্চিমবঙ্গের 2 ব্যবসায়ী। ঘটনার 14 দিন পার হলেও এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি, ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ যুবক আক্তার হোসেন মজুমদার দোলাই থানার অন্তর্গত রাজঘাট প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গাড়ির হেল্পার। পরিবারের অভিযোগ, ঈদের ঠিক 1 সপ্তাহ আগে পাশের গ্রাম উত্তর লাইলাপুর গ্রামের বাসিন্দা গাড়ি চালক আইন উদ্দিন তাদের বাড়িতে এসে আক্তারকে মিজোরামের চাম্পাই যাওয়ার প্রস্তাব দেন। পরিবারের আপত্তি সত্ত্বেও আক্তার তার সঙ্গে রওনা দেন। জানা গেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার 2 ব্যবসায়ীর ডানলপ পণ্য নিয়ে মোট 2টি গাড়িতে 6 জন ওই যাত্রায় অংশ নেন। মিজোরামের চাম্পাই সীমান্ত পেরিয়ে প্রায় 100 কিলোমিটার ভিতরে মায়ানমারে প্রবেশ করার পর 2টি গাড়ি আলাদা পথে চলে যায় ব্যবসার উদ্দেশ্যে। এরপর 7 দিন পর একটি গাড়ি ফিরে এলেও অন্য গাড়িটি আর ফেরেনি। নিখোঁজ গাড়িতে থাকা 3 জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফিরে আসা গাড়ি চালক আইন উদ্দিন জানান, পণ্য বিক্রি না হওয়ায় তিনি নিজে মিজোরাম হয়ে বাড়ি ফিরে আসেন। তার অনুমান, নিখোঁজরা হয়তো মায়ানমার পুলিশের হাতে আটক হয়েছেন অথবা সীমান্তবর্তী এলাকায় মোতায়েন নিরাপত্তা বাহিনীর হাতে পড়েছেন। এদিকে নিখোঁজদের মধ্যে একজন ব্যবসায়ীর মোবাইল ফোন মাঝে মধ্যে অল্প সময়ের জন্য চালু হলেও যোগাযোগের চেষ্টা করলে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, পরে সেটিও আবার বন্ধ হয়ে যায়। তথ্য প্রযুক্তির সাহায্যে মোবাইলের লোকেশন ট্র্যাক করে মিজোরামের চাম্পাই এলাকার একটি প্রত্যন্ত গ্রামের সন্ধান পাওয়া গেলেও সেখানে গিয়ে কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ আক্তারের মা রেজিয়া বেগম মজুমদার জানান, ঈদের আগে ছেলেকে যেতে বারণ করেছিলেন তিনি।
ছেলের কোনো খোঁজ না পেয়ে ক্যামেরার সামনে ভেঙে পড়েন তিনি। একই সঙ্গে পরিবার দ্রুততার সন্ধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে নিখোঁজ দুই ব্যবসায়ীর পরিবারের সদস্যরাও তাদের খোঁজ ইতিমধ্যে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে, যদিও এখনও তাদের গন্তব্যে পৌঁছানোর খবর মেলেনি। আক্তার হোসেনের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি জানিয়ে লায়লাপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।